লেবু গাছের ফুল ফুটে গিয়েছে। এখনকার যত্নই বলবে কত পরিমাণে লেবুর ফলন হবে। এখন শুধু ফুলগুলোকে গাছে ধরে রাখতে হবে এবং গুটিগুলোকে বাড়িয়ে নিতে হবে। এখন গুটিগুলোর পুষ্টি প্রয়োজন, তবেই গাছে হবে বাম্পার লেবুর ফলন। ফুল ফুটার পর গাছে ব্যবহার করতে হবে পুষ্টিকর খাবার, যেন ফুলগুলো পুষ্ট থাকে। আমাদের সামান্য একটু ভুল এ সমস্ত ফুলকে সমূলে ঝরিয়ে দিতে পারে, লেবু গাছকে আবার ন্যাড়া করে দিতে পারে। তাই সেই সমস্ত ভুল করব না। আমরা যত্ন শুরু করব বিজ্ঞান ভিত্তিক, যত্ন শুরু করব সাবধানে। আমরা এমন একটি খাবার টবের মাটিতে ব্যবহার করব যে এই সমস্ত ফুল এবং গুটিগুলো আঠার মতো ধরে রাখবে। চলুন দর্শক, ভিডিওটি কন্টিনিউ করা যাক। নমস্কার দর্শক, মালটা, মোসাম্বি, বাতাবি এই ধরনের লেবু গাছে কিন্তু ফুল ফুটে গিয়েছে। আর এই সময় আমাদের প্রথমে যত্ন শুরু করতে হবে ভালো মানের একটি খাবার দিয়ে। এখন আমাদের ব্যবহার করতে হবে এমন একটি মিশ্রণ, যে মিশ্রণটি গাছের সার্বিক পুষ্টিতে কিন্তু হেল্প করবে। যে সমস্ত গুটিগুলো এখন বেরোচ্ছে এরা গাছে ধরে থাকবে এবং ফুল ঝরা, গুটি ঝরা সর্বাধিক পরিমাণে কমিয়ে নিয়ে আসতে পারবে। কারণ এখন যদি আমরা গুটিগুলোকে একটু গাছে লাগিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে 1 মাসের মধ্যে কিন্তু তারা ফলে পরিণত হবে। আর আমরা পেয়ে যাব গাছ ভর্তি মালটা, মোসাম্বি এবং নানাবিধ লেবুর ফলন। তো চলুন দেখি কোন মিশ্রণ দিয়ে আমাদের খাদ্য প্রণালী শুরু হবে। ফুল আসার আগে আমরা অনেক কিছু ব্যবহার করেছি, অনেক কিছু ব্যবহার করিনি। কিন্তু এখন যে ব্যবহার করব এই সমস্ত খাবারে কিন্তু পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন ইত্যাদি জৈব এবং রাসায়নিক উপাদান প্রয়োজন। আমাদের ব্যবহার করতে হবে সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খাদ্য উপাদান। আর সেই ধরনের খাদ্যের সোর্স হিসাবে কিন্তু আমি 2 ধরনের পদ্ধতি অবলম্বন করব। একটি হচ্ছে জৈব পদ্ধতি, আরেকটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আমাদের যে সমস্ত জৈব উপাদানগুলো এখন নিতেই হবে, এর মধ্যে একটি হচ্ছে কলার খোসা 10টি, পেঁয়াজের খোসা 1 মুঠি, সর্ষের খোল 1 মুঠি এবং 500 গ্রাম পরিমাণ ডিমের খোসা বয়েল করা জল। 1 থেকে 150 গ্রাম ডিমের খোসা বয়েল করে যে জলটি পাবো, সেই জলটি আপনারা ব্যবহার করতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট এবং সালফারযুক্ত খাদ্য অল্প অল্প পরিমাণে, সেই 10 থেকে 12 গ্রাম করে। এবার এই খাবারের সঙ্গে আমাদের আরও কয়েকটি জৈব ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস মিশাতে হবে। আমি এখানে লিকুইড বায়োভিটা এক্স ব্যবহার করব। যদি আপনাদের হাতে থাকে মেশাবেন, নয়তো আপনারা মোবিন পাউডার ব্যবহার করতে পারেন। এখানে আমি এই বায়োভিটা এক্স নিয়ে নেব 20 ml। 20 ml বলতে এই যে ওষুধের সিপিগুলো হয় যেগুলো প্লাস্টিকের, সেগুলো আপনারা নিয়ে নেবেন। এমন সিপির 2 সিপি। বন্ধুরা, যে খাদ্য উপাদান আমরা তৈরি করেছি মোটামুটি এখানে সব ধরনের উপাদানই রয়েছে। ক্যালসিয়ামের সোর্স এখন খুব প্রয়োজন, কারণ ক্যালসিয়াম গাছকে রোগমুক্ত এবং ফুলকে ধরে রাখতে প্রপার সাহায্য করবে। তাই ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। আপনারা ক্যালসিয়াম নাইট্রেটও ব্যবহার করতে পারেন বা ডিমের খোসা বয়েল করে সেই জলটি ব্যবহার করতে পারেন। তো আমি সেটি ব্যবহার করেছি। এবার পটাশিয়াম, ফসফরাস এই ধরনের উপাদান প্রয়োজন। কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে যথেষ্ট পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, বোরন ইত্যাদি রয়েছে। তারপর সর্ষের খোল ব্যবহার করছি, সেখানেও নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্স রয়েছে। তারপর আমি বায়োভিটা এক্স ব্যবহার করেছি, যেখানে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসের সঙ্গে সঙ্গে কিছুটা হিউমিক অ্যাসিডও রয়েছে, যারা গাছের সার্বিক গ্রোথে ফুলকে ধরে রাখতে কিন্তু সহায়তা করবে। কিন্তু দর্শক, এর সঙ্গে আমরা এক্সট্রা বোরন এবং কিছুটা পটাশিয়াম ফসফেট যদি ব্যবহার করতে পারি, খাবারটি আরও শক্তিশালী হবে। মনে রাখবেন, অপশন কিন্তু বারবার আসে না। ফুটন্ত ফুল গাছে আমরা খাবার ব্যবহার করব। এখন যদি ফুলকে ধরে না রাখতে পারি, সেক্ষেত্রে পরবর্তীতে ভালো ভালো খাবার ব্যবহার করে কোনো লাভ হবে না। তাই এখনকার খাবার পারফেক্ট হতে হবে। আর সেজন্য আমি কিছু রাসায়নিক খাদ্য সঙ্গে মিশিয়ে দেব।
তো চলুন দেখা যাক কী কী আমরা মিশাবো। আমি নিয়ে নিছি 20 গ্রাম পটাশিয়াম ফসফেট বা ন্যানো পটাশিয়াম ফসফেট 005234। অনেকের কমপ্লেন আছে কোথায় পাবো, কৃষি পণ্যের দোকানে পাওয়া যায় বা অনলাইন থেকেও কিনতে পারবেন। আমি এখানে বোরন ব্যবহার করব 7 থেকে 8 গ্রাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের বোরন ব্যবহার করতে পারবেন। আমি মাল্টিপ্লেক্স কোম্পানি নিয়ে নিচ্ছি 8 গ্রাম বোরন 20%। খাবার সঙ্গে দিয়ে দিলাম। এবার একটু উপাদানগুলো ঘেটে দেব। খাবার মিশানো হয়ে গেল। এবার এই 2 লিটার জলের সঙ্গে আমাকে মিশাতে হবে 10 লিটার আরও সাধারণ জল। তারপরই আমি এগুলো ডাইরেক্ট আমার টবের মাটিতে ব্যবহার করতে পারবো। তো আসুন এবার মিশিয়ে নেই। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার খাদ্য একদম তৈরি। এবার সরাসরি কিন্তু আমি টবের মাটিতে ব্যবহার করব। দর্শক এই খাবার ব্যবহার করার আগে বা প্রস্তুত করার আগে কয়েকটি কথা আমাদের ক্লিয়ার করা দরকার। সেটি হচ্ছে, অনেকে এই খাবারকে এই জৈব কিচেন কম্পোস্ট বলে ভুল করবেন। সবজির খোসা পচিয়ে যে খাবারটি আমরা তৈরি করি সেটিও যথেষ্ট শক্তিশালী, কিন্তু এই অবস্থাতে সেসব দেওয়া যাবে না। এটি কিচেন কম্পোস্ট নয়। এখানে আমি কলার খোসা ব্যবহার করছি, পেঁয়াজের খোসা ব্যবহার করছি, সর্ষের খোল ব্যবহার করেছি এবং জৈব দানা অনুখাদ্য বা জৈব লিকুইড ব্যবহার করেছি অনুখাদ্যের। কিচেন থেকে বেরোনো সবজির খোসা এই সময় চলবে না, সেখানে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে। বা সর্ষের খোলও অত্যাধিক ব্যবহার করে পচিয়ে এখন আপনারা দেবেন না, সেখানে অত্যাধিক নাইট্রোজেন থাকে। এখনকার খাবারের নাইট্রোজেন পরিমাণ থাকবে খুব সামান্য, পটাশিয়াম ফসফরাস এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্স থাকবে ভরপুর। তাই না কিচেন কম্পোস্ট না সর্ষের খোল পচা জল, এই খাবার সেসব নয়। এবার আমরা এই খাবার ব্যবহার করতে পারি। এবার দেখে নেওয়া যাক কী অবস্থাতে ব্যবহার করব। দর্শক, যখনই আপনারা এই ধরনের শক্তিশালী তরল সার ব্যবহার করবেন, টবের মাটি কিছুটা ড্রাই হতে দেবেন। মানে গতকাল আমি জল দিয়েছি সকালবেলা, হয়তো আজকে গোটা দিন চলে গেছে, মাটির উপরিভাগটা অনেকটা শুকিয়ে এসেছে। এই অবস্থাতে যদি আমি খাবারটা ব্যবহার করি, সেক্ষেত্রে মাটি অনেকটা খাবারকে ধরে রাখবে, আমাদের খাবার নষ্ট হবে না। এই দেখুন আমার মাটিগুলো অনেকটা শুকিয়ে এসেছে। তো এখন কিন্তু খোসানো যাবে না মাটিটা। মাটির উপরে ফিডিং রোড রয়েছে, তারা নষ্ট হয়ে গেলে আমাদের গাছ তার ফুলকে ঝরিয়ে দেবে, গুটিকে ঝরিয়ে দেবে। তাই যদি একটু আগাছা টাগাছা থাকে, এইভাবে সামান্য পরিষ্কার করে আমি কিন্তু খাবারটি ব্যবহার করব। 2 নম্বরে হচ্ছে, এই খাবারটি আমরা দিনের বেলা ব্যবহার করব, সন্ধ্যার সময় বা রাতের বেলা ব্যবহার করব না। যেহেতু অর্গানিক উপাদান রয়েছে, রাতের বেলা ব্যবহার করলে সেখানে ছত্রাকের সংক্রমণ হতেও পারে। দিনে ব্যবহার করলে সেসব ভয় নেই। এবার অনেকের আবার পরিমাণ নিয়ে সমস্যা রয়েছে, ছোট টব বড় টব, কোন টবে কতখানি ব্যবহার করব। 20 থেকে 25 ইঞ্চি টবে মোটামুটি 1 থেকে 1.5 লিটার ব্যবহার করবেন। 10 থেকে 12 ইঞ্চি টবে 700-800 গ্রাম ব্যবহার করলেই হবে। তবে ড্রেনেজ সিস্টেম ভালো হলে এক্সেস খাবার ব্যবহার করলে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে, তাই এক্সেস ব্যবহার করেও লাভ নেই। তো চলুন এবার সরাসরি টবের মাটিতে প্রয়োগ করা যাক। এটি হচ্ছে আমার 15 ইঞ্চি টব। 15 ইঞ্চি টবে আমি খাবার ব্যবহার করব 1 লিটার পরিমাণে। দেখুন যেটুকু ধরবে ব্যবহার করব। যেহেতু বেশিরভাগ অর্গানিক উপাদান ব্যবহার করেছি, একটু বেশি ব্যবহার করলেও সমস্যা আসবে না। আমার একটি 2 বছর বয়সী একটি মালটার গাছ, যথেষ্ট পরিমাণে ফুল এসেছে এবং ফুল ফুটতে শুরু করেছে। এই দেখুন ফুটন্ত ফুল। এই ধরনের গাছের টবে আমি ব্যবহার করব 2 লিটার পরিমাণে। 1.5 লিটার ব্যবহার করলেই হয়, 2 লিটারও করা যাবে। যাই হোক, আমি এইটুকু ব্যবহার করে দিলাম। এটি হচ্ছে একটি 20 ইঞ্চি টব। এখানে রয়েছে আমার বাতাবির চারা। কিছু ফুল এখনও ফুটেনি, কিছু ফুল ফুটতে শুরু করেছে। এই টবেও আমি ব্যবহার করব 1.5 লিটার পরিমাণে। এটি একটি ফলের বাস্কেটে রয়েছে। এই দেখুন, এখানে আমার একটি বাতাবি চারা রয়েছে। দেখুন কি সুন্দর গুটিগুলো চলে এসেছে। এর টবও আমি ব্যবহার করব।
এই পদ্ধতিতে আমি আমার গোটা বাগানে খাবারগুলো ব্যবহার করে যাব। আমার বাগানে মোটামুটি 10 থেকে 12টি লেবুর গাছ রয়েছে। 4-5টির মধ্যে লেবু ফুল ফুটে গিয়েছে, আরগুলোতে এখনও ফুটেনি। ফুল ফুটুক চাই না ফুটুক, সব ধরনের গাছে কিন্তু এই খাবার দিতে পারবেন। কিছু কিছু আম গাছে এখন মুকুল ফুটে গিয়েছে বা এখনও মুকুল ফুটেনি, সেই ধরনের গাছও ব্যবহার করতে পারবেন। চলুন আগে আমি খাবারটি ব্যবহার করে নেই, তারপর আসি দ্বিতীয় পরিচর্যায়। খাবার ব্যবহারের পরপরই কিন্তু আমাদের একটি অনুখাদ্য টবের মাটিতে ব্যবহার করে দিতে হবে। তার নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্ক 21% বা জিঙ্ক 33% হয়, বা চিলেটেড জিঙ্ক ব্যবহার করলেও হয়ে যাবে। আপনাদের হাতে যে জিঙ্ক রয়েছে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক এই ফেব্রুয়ারি মাসে একবার এবং মার্চ মাসে আরেকবার যদি ব্যবহার করতে পারি, আমাদের গাছে বেশি পরিমাণে ফলন হবে, বেশি পরিমাণে গুটি গাছে লেগে থাকবে। দর্শক, আমাদের চিন্তা ভাবনা থাকতে পারে তাহলে এখন তো খাবার ব্যবহার করেছি, সেই সঙ্গে অল্প একটু জিঙ্ক মিশিয়ে ব্যবহার করলেই হতো। তা নয়, সালফার জাতীয় খাদ্য বা ফসফরাসের সঙ্গে জিঙ্ক ব্যবহার না করাই ভালো। আপনারা একটা ব্যবহার করবেন, আজকে ব্যবহার করেছেন তো কালকের দিন গ্যাপ দিয়ে পরশুদিন ব্যবহার করে দেবেন। একটি বড় টবে মাত্র 1 গ্রাম জিঙ্ক ব্যবহার করলে যথেষ্ট। 1 মাসের বা 25 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করতে পারবেন, জিঙ্ক বারবার ব্যবহার করতে হয় না। আমরা ছোট্ট করে জেনে নিতে পারি এই খাদ্যের প্রয়োজনীয়তা কি, এই খাদ্যের উপাদানগুলি অ্যাকচুয়ালি কি এবং তা কত পরিমাণে ব্যবহার করতেই হবে। এখন গাছ যেই খাবারগুলোকে সব থেকে বেশি গ্রহণ করবে বা বেশি প্রয়োজন, এর মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম। ফুলকে সঠিকভাবে প্রস্ফুটিত করতে, ফুল থেকে ফলের দানা সৃষ্টি করতে কিন্তু তার 1 নম্বর প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে বোরন। বোরনের প্রয়োজন এই জন্য, এই যে ফুলগুলো ফুটবে এখন, সে ফুল যদি ভালোভাবে পলিনেশন না হতে পারে সেক্ষেত্রে ফুল ফুটার পরও ফুল ঝরে যাবে, তাই বোরনের বিকল্প নেই। 3 নম্বর উপাদানটি হচ্ছে জিঙ্ক। দর্শক, এখন কিন্তু গাছ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করবে, সেই সঙ্গে কিন্তু জিঙ্ক গ্রহণ করবে। জিঙ্ক গাছের যে ক্লোরোসিসের সমস্যা, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, শিরা উপর শিরা বেরিয়ে যাওয়া, অসুস্থজনিত কারণে ফুলকে ঝরিয়ে দেওয়া, এই সমস্যাগুলোকে দূরে রাখবে। তখনই আমাদের গাছ বেশি বেশি পরিমাণে গুটিগুলোকে দাঁড় করিয়ে রাখবে। জিঙ্কের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, এই পটাশিয়ামের ঘাটতি, বোরনের ঘাটতি, এই সমস্ত ঘাটতি যদি এখন গাছে একটু ফুটে ওঠে সেক্ষেত্রে কোনোভাবে আপনি গুটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন না, আপনার গুটি ঝরবেই। তাই অন্যান্য অনুখাদ্য প্রয়োজন রয়েছে ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, সেই সঙ্গে এই 4-5টি উপাদানের প্রয়োজন সব থেকে বেশি। তাই আপনারা অর্গানিকভাবে তৈরি করেন, রাসায়নিক তৈরি করেন, যে কোনোভাবে তৈরি করেন, এইসব উপাদান কিন্তু খাদ্যের মধ্যে বর্তমান থাকতে হবে। যেহেতু তরল খাবার ব্যবহার করেছি আমি, সেহেতু আমার গাছ এই খাদ্যটি 2-1 দিনের মধ্যে কিন্তু গ্রহণ করা শুরু করবে, মানে কুইক রেজাল্ট। তরল খাবারে হয়, কঠিন খাবারে হয় না। তাই আমরা তরল খাবারই ব্যবহার করব। 15 দিন ছাড়া ছাড়া এই খাবার দিয়ে যাব, বা 10 দিন ছাড়া ছাড়া আপনারা দিতে পারবেন। আর এই খাবার কিন্তু গাছে স্প্রে করতে পারবেন না। আর ফুটন্ত ফুলে খাবার ওষুধ স্প্রে না করাই ভালো। অতি প্রয়োজন ছাড়া আমরা স্প্রে করব না, এই খাবারগুলো প্রতি 10-12 দিনে বা 15 দিনে দিয়ে যাব। অনেক সময়ে আমাদের গুটিগুলো হলুদ হয়ে যায়, কালো হয়ে যায়, বা গুটিগুলো অল্পতেই ঝরে যায়, সেই সময় বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতিতে। এর মধ্যে বোরনের ঘাটতি তো অবশ্যই রয়েছে, সালফার ম্যাগনেসিয়ামের ঘাটতিও রয়েছে। সালফার ম্যাগনেসিয়াম খাদ্যের যদি ঘাটতি হয় বা অনুখাদ্যের ঘাটতি হয়, পাতা হলুদ হয়ে যায়, ফুল ঝরে যায় এবং গুটিও হলুদ হয়ে ঝরে যায়। তাই খাদ্যের মধ্যে যেন সালফার এবং ম্যাগনেসিয়াম থাকে সেটা আপনারা লক্ষ্য রাখবেন। ভালো মানের অনুখাদ্য যদি আমরা ব্যবহার করতে পারি, সেখানেও কিন্তু সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, কপারের মতো উপাদান বর্তমান থাকে, তাই সে সমস্ত সমস্যা আসেই না। যদি আপনাদের গাছে সেই ধরনের সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা সালফার এবং ম্যাগনেসিয়াম খাদ্য ব্যবহার করতে পারবেন। যখন আমাদের লেবু গাছের পাতাগুলো গাঢ় সবুজ রঙের থাকবে তখন বুঝতে হবে সেই ধরনের সমস্যা নেই, এইবার আমাদের লেবু গাছ বেশি পরিমাণে গুটিকে দাঁড় করিয়ে রাখবে।
3 নম্বর হচ্ছে, যেহেতু ফুল ফুটে গিয়েছে এই সময় টবের মাটিতে জলের ব্যবহার করতে হবে সঠিকভাবে। ফলের বোটাগুলো বা ফুলের বোটাগুলো যদি জলের অভাবে একবার শুকিয়ে যায় সেক্ষেত্রে গাছ থেকে ঝরে যাবে। 1 ঘন্টার জন্য যেন আমাদের টবের মাটি শুকিয়ে কাঠ না হতে পারে আমাদের নজর দিতে হবে। এই যে বোটাগুলো রয়েছে এখন যদি একটু শুকিয়ে যায় না তখন কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে এরা। কোনোভাবে আপনি তারপরের দিন যদি জল ব্যবহার করেন, অত্যাধিক জল ব্যবহার করেন, তবু রাখতে পারবেন না। তাই টবের মাটি এখন শুকাতে দেওয়া যাবে না। ভিডিওটি শেষ করার আগে কয়েকটি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে, এখন কোনো ধরনের কীটনাশক, মনে রাখবেন ফুটন্ত ফুলে কোনো ধরনের কীটনাশক আমরা ব্যবহার করব না। আমাদের বাগানে যদি 2-4টি অন্যান্য ফুলের গাছ থাকে সেই সব ফুটন্ত লেবু ফুলের পাশে এনে রাখতে পারি। এতে সেই সমস্ত ফুলে যখন পতঙ্গরা এসে বসবে, বিশেষ করে মৌমাছি, বোলতা, প্রজাপতি, তারা আমাদের লেবু ফুলেও বসবে, লেবু ফুলের ভালো পলিনেশন হবে। আর আমরা তো জানি যে ফুলের ভালো পলিনেশন হয় সেই ফুল গাছ থেকে ঝরে না। তাই আমরা ফুটন্ত ফুল গাছ অবশ্যই লেবু ফুলের পাশে এনে রাখবো। গুটি পুরোপুরি বাঁধা পর্যন্ত গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ পায় এমন একটি স্থানে গাছ এনে রাখবেন। অনেক ক্ষেত্রে ছাদের এমন একটি স্থানে আমরা রাখি, রোদ তো পায়, সেই সঙ্গে ছাদ গরম হয়ে আসে, টবের মাটিও গরম হয়ে যায়, ফুল ফল ঝরে যায়, সেসব রাখা যাবে না। এখন আমাদের গাছগুলো থাকবে স্ট্যান্ডের ওপরে। আমার এই মালটা গাছটি দেখুন, সুন্দর ফুলগুলো ফুটে গিয়েছে না? এই গাছটা আমি রেখেছি কোথায়? এই দেখুন, আমার সবগুলো গাছই মোটামুটি স্ট্যান্ডের উপরে রয়েছে। আমার এই ছাদটি যদি অত্যাধিক গরম হয়েও যায়, তার উপরে ইট আছে, কাঠ আছে, তার উপর টপটি বসানো আছে, সহজে কিন্তু এর মাটি গরম হবে না। তাই এই ধরনের স্থানে রাখবেন। তবে আপনার গাছে বেশি পরিমাণে ফুল লেগে থাকবে, বেশি পরিমাণে গুটি ধরে থাকবে। ফুটন্ত ফুল গাছে কোনো ধরনের কিচেন কম্পোস্ট বা অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাদ্য, যেমন সর্ষের খোল ভিজানো জল, সর্ষের খোল পচা জল বা রাসায়নিক নাইট্রোজেনযুক্ত সার যেমন ইউরিয়া এবং ডিএপির মতো খাবার ব্যবহার করব না। এখন ব্যবহার করব পটাশিয়াম, ফসফরাস অনুখাদ্য এবং জিঙ্ক বোরন জাতীয় খাবার। কারণ এখন ব্যবহৃত ভুল খাবার কিন্তু আমাদের সমস্ত ফুল, সমস্ত গুটি ঝরার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমরা খাদ্য ব্যবহার করব বুঝে শুনে, সতর্কতার সঙ্গে, জেনে শুনে। দর্শক, এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আমি যথেষ্ট পরিমাণে সাকসেস, আমার প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন হয়। নাগপুর অরেঞ্জ, বাড়িওয়ান মাল্টা, দার্জিলিং জায়েন্ট, নানাবিধ কমলায়, লেবুতে কিন্তু ভরে আছে আমার ছাদ বাগান এবং ভরে থাকে প্রতি বৎসর। আমি যেটাতে সাকসেস আমি সেটাই শেয়ার করি। আপনারা মানুন, এইভাবে পরিচর্যা যত্ন করুন, এখন থেকে করুন, দেখবেন এই বছর আপনার লেবু গাছে ফলন ভালো হবে, আপনি হবেন বাম্পার লেবুর বাগানের মালিক। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।